আমরা যারা শিক্ষিত তারা সবাই শেক্সপিয়রের নাম কম বেশি শুনে থাকি। এই শেক্সপিয়র একজন বিশ্ববিখ্যাত নাট্যকার ছিলেন। তাঁর লেখা নাটক অ্যাজ ইউ লাইক ইটের কিয়দ অংশ আমরা পড়ব এবং ব্যাখ্যা করে দেখার চেষ্টা করব কেন তিনি বিখ্যাত নাট্যকার ছিলেন। আজকে আমরা বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট থেকে একটু অংশ পাঠ করব, জেনে নেব কেন তিনি বিশ্ববিখ্যাত নাট্যকার ছিলেন। হি ওয়াজ এ গ্রেট ক্রিয়েটর অফ ওয়ার্ল্ড ফেমাস লিটারেচার। ইউ শুড নো হোয়াট ইজ লিটারেচার। লিটারেচার মানে সাহিত্য। সাহিত্য হচ্ছে সেই জিনিস যে জিনিসে যে লেখাতে জীবনে মহাসত্যগুলো নিহিত থাকে। আমরা দেখব কেমনভাবে জীবনে কিছু সত্য, যেমন অনেক সময় বড় ভাই কেমন হয় ছোট ভাইয়ের কর্তব্য পালন করে না, তার ভরণ পোষণ, তার শিক্ষা দীক্ষার ভার নেয় না। তা সত্ত্বেও প্রকৃতি মাতা, বিশ্ব প্রকৃতি কেমনভাবে গুণ সমৃদ্ধ করে ছোট ভাইদের তৈরি করে নেয়। আমরা এই গল্পে দেখব অরল্যান্ডো নামে একটি যুবক কেমনভাবে বাবার মৃত্যুর পরে একা একাই বড় হয়ে উঠেছে এবং তার গুণে, তার শক্তিতে, তার শৌর্যে ঈর্ষান্বিত হয়ে নেগলেক্টফুল বড় ভাই তাকে মারার চেষ্টা করে। তার বড় ভাইয়ের নাম অলিভার। সে কি করেছে না, ছোট ভাইকে তো বাবার মৃত্যুর পরে পড়াশোনা বা বড় হতে সাহায্য করেনি, তারপরে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করে। কীরকম না, একটা মল্লযুদ্ধের আয়োজন করে। যে মল্লযুদ্ধে যে তার প্রতিদ্বন্দ্বী, অরল্যান্ডোর প্রতিদ্বন্দ্বী, তার নাম, সে এমন একজন যোদ্ধার সঙ্গে যুদ্ধ করছে যে কিনা অনেক মানুষকে মেরে ফেলেছে। আর আমাদের হিরো অরল্যান্ডো, সে কিনা একজন ইনএক্সপিরিয়েন্স, অনভিজ্ঞ যুবক, যদিও গায়ে শক্তি আছে। এই গল্পের শুরুতে দেখা যায় যে কেমনভাবে অরল্যান্ডো দুই মহিলা সিলিয়া এবং রোজালিন্ডের নিষেধ সত্ত্বেও মল্লযুদ্ধে অংশগ্রহণ করে এবং এক প্রকার প্রায় নিজের জীবনকে বাজি রেখে সে লড়াই করে এবং সেই অভিজ্ঞ এবং মানুষ মেরে দিয়েছে এমন যে যোদ্ধা, তার বিরুদ্ধে সে জিতে যায় এবং তারপরে সে সেই মহিলাদের একজনের দ্বারা, রোজালিন্ডের দ্বারা পুরস্কৃত হয়। তার গলার হার খুলে নিয়ে রোজালিন্ড সেই অরল্যান্ডো নামক যুবককে দেয়। অ্যাকচুয়ালি লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই প্রেম হয়ে যায়। আর রোজালিন্ডের ভাইঝি সিলিয়া, সে কিনা দিদির এই পরিবর্তনে অবাক হয়ে যায়। যাই হোক, রাজপ্রাসাদে ফিরে তারা যখন ফেরার পরে বুঝতে পারে যে এই যুবকটি হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজ নামক রোজালিন্ডের বাবার এক বন্ধুর ছেলে। রাজপ্রাসাদে ফিরে রোজালিন্ড জানতে পারে এই অরল্যান্ডো হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজ নামক তার বাবারই এক বন্ধুর ছেলে। এবং এটা জানার পরে কি হয় না, তারা হচ্ছে তার রোজালিন্ড তার আঙ্কেল বা কাকুর বিদ্বেষের শিকার হয়। রোজালিন্ডকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়, যেমনভাবে রোজালিন্ডের কাকা তার বাবাকে বিতাড়িত করেছে, ঠিক তেমনিভাবে ওকেও বিতাড়িত করে দেয়। রোজালিন্ডের কাকার মেয়ের নাম সিলিয়া। সে হচ্ছে কোনোভাবে কি হয় না, তার দিদিকে অর্থাৎ জেঠুর মেয়েকে সঙ্গে রাখতে বাধ্য করে তার বাবাকে, কিন্তু
এই ঘটনার পরে যে রোজালিন্ড তার শত্রু অর্থাৎ দাদা এখন শত্রু হয়েছে, যে দাদাকে সে বিতাড়িত করেছে তার বন্ধুর ছেলে, সেই জন্য তাকে বিতাড়িত করেছে। এরপরে দেখব কী ঘটতে চলেছে। সেই বিতাড়িত হওয়ার পরে রোজালিন্ড এবং সিলিয়া কোথায় যাচ্ছে না ফরেস্ট অফ আর্ডেনে চলে যাচ্ছে। সেখানে গিয়ে কী ঘটলো আমরা দেখতে পাবো। অর্থাৎ রোজালিন্ড কিন্তু ম্যান হিসাবে বেশ ম্যানলি কারেজ দেখালো। ঠিক আছে তো দিশা? হ্যাঁ স্যার। আমাদের যেহেতু র্যাপিডটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে। When at last they came to the forest of Arden, they no longer found the convenient inns and good accommodations they had met with on the road, and being in want of food and rest, Ganymede, who had so merrily cheered his brother with pleasant speeches and happy remarks all the way, now owned to Elena that she was so weary he could find in his heart to disgrace his man's apparel and cry like a woman. At last they reached the forest of Arden, and then they felt some sort of tiredness and hunger, and at first they did not find any good accommodation, and so Ganymede, who tried to who was also tired, tried to cheer his sister, that means Helena. And that he was so weary he could find in his heart to disgrace his man's apparel, okay, and cry like a woman. And at last he could not continue the spirit of pleasure, and the tiredness of their journey and the miseries led her or him to cry. অর্থাৎ প্রথমে তো বোনকে উৎসাহ দিয়েছে ম্যানলি স্পিরিট নিয়ে, বা দুজনে খুব সুন্দরভাবে, কিন্তু ক্লান্তি মানুষকে কেমনভাবে কী করতে পারে না দুর্বল করে দেয়। সেই জন্য সে আর ম্যানলি স্পিরিট রাখতে পারলো না, সে যেন মানে মহিলার মতো কাঁদতে শুরু করলো। অ্যান্ড অ্যালিনা ডিক্লেয়ার্ড শি কুড গো নো ফার্দার, অ্যান্ড দেন again Ganymede tried to recollect that it was a man's duty to comfort and console a woman. তখন সিলিয়া বা অ্যালিনা সেও বললো যে আমি আর যেতে পারছি না। তখন গ্যানিমিড কী করলো যে ইট ইজ দ্য ম্যানস ডিউটি, পুরুষের কর্তব্যই হচ্ছে একজন মহিলাকে সান্ত্বনা দেওয়া এবং স্বস্তি দেওয়া। অ্যাজ দ্য উইকার ভেসেল, আন্ডারলাইন করে জায়গাটা। শেক্সপিয়ার কেমন মহিলাদেরকে একটু করেছে, উইকার ভেসেল বলছে। women are weaker vessels, so it is a man's duty to comfort and console them, and to seem courageous to his new sister, he said. কি বললো সে, মানে উৎসাহিত করার জন্য সে বললো, মানে when Celia, that is Helena, declared that she would be unable to go further, then Ganymede, in man's appearance, man's disguise, tried to console and comfort her. In order to do that, she said, "Come, have a good heart, my sister Elena. We are now at the end of our travel in the forest of Arden." বলছো কি না এলিনা বোন আমার, চলে এসো, মনটা ভালো করো, আমরা আমাদের যাত্রা পথে শেষে চলে এসেছি, আমরা ফরেস্ট অফ আর্ডেনে চলে এসেছি। But faint manliness and forced courage would no longer support them, for though they were in the forest of Arden, they knew not where to find the Duke, and here the travel of these weary ladies might have come to a sad conclusion, for they might have lost themselves and perished for want of food, but providentially they were sitting on the grass, almost dying with fatigue and hopeless of any relief. A country chanced to pass that way, and Ganymede
once more tried to speak with a manly boldness, saying, Shepherd, if love or God can in this desert place procure us entertainment, I pray you bring us where we may rest ourselves, for the young maid, my sister, is much fatigued with travelling and faints for want of food. কি বলছে এখানে যে Ganymede, that means Rosalind, could not continue the manly spirit and forced courage, because she was also very much tired, and then they were very much very much to be in a perished state because of the want of food. And by chance, by the grace of God, they came across a countryman. By chance they came across a countryman. A countryman was passing, and Ganymede tried to speak with that man with boldness, and she requested that man to lead them to a place where they could get some food, and Ganymede specially requested for his younger sister, who was almost in a fainting state. তাহলে বেশি সময় গ্যানিমিড তার সেই ম্যানলি অ্যাপিয়ারেন্স বা কারেজটাকে বজায় রাখতে পারলো না। সেও ক্লান্ত হয়ে পড়লো, কিন্তু সৌভাগ্যক্রমে হঠাৎ একজন কান্ট্রিম্যানের সঙ্গে দেখা হলো, এবং তাকে সে অনুরোধ করলো যে কোনো একটা জায়গায় যদি তাদের বিশ্রামের ব্যবস্থা করতে পারে, যেখানে তারা খাবার পাবে, কারণ এবং বিশেষ করে তার বোনের জন্য সে এই অনুরোধটা করলো। দি ম্যান রিপ্লাইড দ্যাট, ফলো করতে পারছো তো সেজুতি? হ্যাঁ স্যার। হ্যাঁ, দি ম্যান রিপ্লাইড দ্যাট, কিছু দরকার থাকলে বলবে, বুঝতে না পারলে বলবে। দি ম্যান রিপ্লাইড দ্যাট হি ওয়াজ অনলি আ সার্ভেন্ট টু আ শেফার্ড, অ্যান্ড that his master's house was just going to be sold, and therefore they would find but poor entertainment, but that if they would go with him, they should be welcome to what there was. They followed the man near the near prospect of relief, giving them fresh strength, and brought the house and ship of the shepherd, and took the man who conducted them to the shepherd's house to wait on them. Being by this means so fortunately provided with a neat cottage and well supplied with provisions, they agreed to stay here till they could learn in what part of the forest the duke dwelt. The man replied, the man whom Ganymede and Helena met replied that he was only a servant to a shepherd, and that shepherd, the master of the man, is going to sell his properties. And the man assured them that they may not be provided good entertainment or rest or food, but he welcomed them to his master's house. And they, that means Ganymede and Helena, Rosalind and Celia, followed the man, and they also expected that they would get some relief, and they also thought that they might buy the house and the ship of that man, and they may stay in that new house as long as they could not find the duke, their father or uncle. তাহলে সেই লোকটা কি জানালো যে সেই সার্ভেন্টটি, সে হচ্ছে একজন শেফার্ডের সার্ভেন্ট, যে কিনা
যে শেফার্ড বা তার মাস্টার তার ঘর বাড়ি বিক্রি করে দিতে চাইছে, হ্যাঁ, অতএব তার বাড়িতে মাস্টারের বাড়িতে নিয়ে গেলে সেখানে খুব একটা ভালো হয়তো এন্টারটেনমেন্ট দিতে পারবে না, কিন্তু তারা তখন যেতে চাইলো সেই লোকটাকে, এবং সেখানে আশা করলো কি যে কিছু সামান্য হলেও তারা সেখানে স্বস্তি বা বিশ্রাম পাবে এবং সেটা তাদেরকে সাহায্য করবে, এবং তারা চাইলে সেগুলো সেই তাদের ঘর সেই মাস্টারের ঘর বাড়ি কিনে নিয়ে সেখানে থাকতে পারে যতক্ষণ না তারা সেই আর্ডেনের জঙ্গলে কোথায় ওল্ড ডিউক রয়েছে তাদেরকে খুঁজে না পায়। When they were rested after the fatigue of their journey, they began to like their new way of life and almost fancied themselves the shepherd and shepherdess they feigned to be. Yet, sometimes Ganymede remembered he had once been the same Lady Rosalind who had so dearly loved the brave Orlando because he was the son of old Sir Roland, her father's friend, and though Ganymede thought that Orlando was many miles distant, even so, many weary miles they had travelled, yet it soon appeared that Orlando was also in the forest of Arden, and in this manner this strange event came to pass. These are called chance and coincidence in our language of literature. অর্থাৎ as it was expected, they reached the man's master's house, and there they got some rest, and they started their new life there, but often the memories of Orlando came to Rosalind's mind, and they sometimes forgot their disguise. ওই যে বলছে, yet sometimes Ganymede remembered he had once been the same Lady Rosalind. Ganymede took the appearance or disguise of a man, but he sometimes remembered that he was the same Lady Rosalind who loved the brave Orlando who won the wrestling match. And Orlando was the son of Sir Roland de Boys, his father's friend. Rosalind remembered that Orlando was not a completely unknown man, because Orlando's father was her father's friend, and though Orlando seemed to be away in a far distance, but somehow it appeared to her that Orlando was also in the forest of Arden. অর্থাৎ সে জানতো না যে রোজালিন্ড জানতো না, সে জানতো কি যে আর্ডেনের জঙ্গল থেকে অনেক দূরের অরল্যান্ডো রয়েছে, কিন্তু কোনোভাবে তার মনে হলো ইট সুন অ্যাপিয়ার দ্যাট অরল্যান্ডো ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। তার মনে হলো যেন অরল্যান্ডো আর্ডেনের জঙ্গলে আছে, এবং এইভাবে বলছে ইন দিস ম্যানার, দ্যাট মিনস দাস দিস স্ট্রেঞ্জ ইভেন্ট কেম টু পাস। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট, মানে এই প্যারাগ্রাফটার মেন জিনিস হচ্ছে দি ওমেনহুড or Rosalind's love for Orlando was still in her memory, and she wanted Orlando to be in the forest of Arden, and this happened by providence. Orlando was the youngest son of Sir Roland de Boys, who, when he died, left him, that means Orlando, being them very young, to the care of his eldest brother Oliver, charging Oliver on his blessing to give his brother a good education and provided for him
as became the dignity of their ancient house. Oliver proved an unworthy brother, and disregarding the commands of his dying father, he never put his brother to school and kept him at home untaught and entirely neglected. But in his nature and in the noble qualities of his mind, Orlando so much resembled his excellent father that, without any advantages of education, he seemed like a youth who had been bred with the utmost care. And Oliver so envied the fine person and dignified manners of his untutored brother that at last he wished to destroy him and to effect that be set on people to pursue him to wrestle with the famous wrestler who, as had been before related, had killed so many men. Now it was this cruel brother's neglect of him which made Orlando say he wished to die, being so friendless. Long paragraph we have just read. Orlando, we have already known that the youngest son of Sir Roland de Boys. Who was Roland de Boys? Roland de Boys was old Duke's friend, and during before dying, before his death, Sir Roland de Boys called his elder son Oliver that Orlando, being very young, should be properly nurtured or properly brought up, and he should be given proper education. But Oliver proved himself an unworthy brother, and he neglected his duties, and he did not provided good care or education to his brother Orlando. And in spite of his brother's negligence, Orlando became a stout person, stout young man. তাহলে অরল্যান্ডো স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলে, এবং সে তার বাবা যখন মারা যায় তখন অলিভার অর্থাৎ তার বড় ভাইকে দায়িত্ব দিয়ে গেছিল যে ভাইয়ের এডুকেশান এবং বড় ভাইতে সে হেল্প করবে। কিন্তু অলিভার কিন্তু নিজের অযোগ্যতা পরিচয় দেয়, কারণ সে তার ভাইয়ের পড়াশোনা বা বড় ভাইতে খুব একটা হেল্প করেনি। বাট অরল্যান্ডো possessed some good qualities, and in spite of his brother's negligence, he was brought up as a young man. তার মধ্যে কিছু ভালো গুণ ছিল অরল্যান্ডোর মধ্যে, এবং সেই ভালো গুণগুলোর কারণে সে কী করলো, সে তার বাবার মতো একজন ভালো মানুষ হয়ে উঠলো, in spite of getting no advantages of education, etc. এবং this created some envy in Oliver's mind, and নিজের নেগলেক্ট ইত্যাদি সত্ত্বেও তার ভাই কি হয়েছে না একজন ভালো মানুষ হয়ে উঠছে, শক্তিশালী হয়ে উঠেছে। দিস ক্রিয়েটেড সাম সেন্স অফ এনভি ইন অলিভার্স মাইন্ড, অ্যান্ড সো হি কুড নট বিয়ার দ্য dignified manners or good strength of his brother. So he plotted to kill him, and the first attempt of that plotting or conspiracy was to arrange a wrestle match with the famous wrestler who had killed so many men before. হিংসা মানুষে কোথায় নিয়ে যেতে পারে, যে ভাইকে দেখাশোনা করার কথা, ভালো পড়াশোনা ব্যবস্থা করার কথা, তাকে তা দেয়নি, তা সত্ত্বেও সে তার একটা ভালো মানুষ হয়ে উঠেছে, শক্তিশালী মানুষ হয়ে উঠেছে। এবং এইটা অলিভারের মনে একটা হিংসার সৃষ্টি করলো, এবং হিংসা ফলে সে তার ভাইকে হত্যা করার জন্য
সেই রেসলিং ম্যাচের আয়োজন করেছিল, যে রেসলিং ম্যাচে একজন ফেমাস রেসলার ছিল এবং যে কিনা অনেক মানুষকে মেরে ফেলেছিল। এবং এরকম পরিস্থিতিতে, ইনস্পাইট অফ উইনিং দ্য রেসলিং ম্যাচ, অরল্যান্ডো felt himself to be friendless. He was a depressed mood, and this led him to an odd situation. দেখো কি হলো পরে আর কি জানবো। When contrary to the wicked hopes he had formed, his brother proved victorious. His envy and malice knew no bounds. When contrary to the wicked hopes he had formed, his brother proved victorious. His envy and malice knew no bounds, and he swore he would burn the chamber where Orlando slept. He was overheard making his vow by one that had been an old and faithful servant to their father, and that loved Orlando because he resembled Sir Rosalind. And this old man went out to meet him when he returned from the Duke's palace, and when he saw Orlando, the peril his dear young master was in, made him break out into these passionate exclamations. এখানে কি বলা হচ্ছে যে ইনস্পাইট অফ হিজ ব্রাদার্স এনভি অ্যান্ড ম্যালিস, অ্যান্ড there was no limit in Oliver's envious attitude. He further tried to kill Orlando, burning in a chamber, and he plotted or conspired to set fire in Orlando's chamber or house, and this was overheard by Orlando's by their old servant, and his name was actually Adam. Orlando looked like his father, and the old servant Adam had a special love for Orlando. মানে ছোটবাবু আর কি, বাড়ির ছোট ছেলের প্রতি বাড়ির চাকর একটা স্পেশাল ভালোবাসা ছিল। Whenever that old servant Adam came to know Oliver's conspiracy, she tried to save him. Oh my gentle master, oh my sweet master, oh you memory of old Sir Roland, why are you so virtuous? Why are you gentle, strong and valiant? And why would you be so fond to overcome the famous wrestler? Your praise is come too swiftly home before you. This is old Adam's exclamations to Orlando. বলছে ওহে আমার মধুর প্রভু, তুমি তো আমার মানে মাস্টার স্যার ওলান্ডি বয়েজের স্মৃতি, তোমার এত গুণ কেন তুমি এত শক্তিশালী ও সাহসী হয়েছ? তোমার খ্যাতির কথা তোমার আগেই তোমার বাড়িতে পৌঁছে গেছে, অ্যান্ড দ্যাট ইজ এ danger that has created a danger to you. The old madam passionately told Orlando that his virtues has created danger to him. Orlando, wondering what all this meant, asked him what was the matter, and then the old woman told him how his wicked brother, envying the love all people bore him, and now hearing the fame he had gained by his victory in his Duke's palace, intended to destroy him by setting fire to his chamber that night, and in conclusion advised him to escape the danger he was in by instant flight. And knowing Orlando had no money, Adam, for that was the good old man's name. That means we should remember that
Orlando's servant's name was Adam. However, Adam had brought out with him his own little hoard, and he said, I have 500 crowns, the thrifty hire I saved under your father and laid by to be provisions for me when my old limbs should become unfit for service. Take that, and he that doth the raven's feet be comfort to my age. Here is the gold, all I have to you, let me be your servant. Though I look old, I will do the service of a younger man in all my business and necessities. তাহলে এই দুটো প্যারাগ্রাফে আমরা কি দেখলাম যে অরল্যান্ডো wanted to know what is the cause of such concern on part of Adam. Adam conveyed him that his wicked brother was very much envious and people loved Orlando very much, and this was a cause of great conspiracy on the part of Oliver, and he has very recently plotted or conspired to kill Orlando by setting fire to his chamber. তাকে তার ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলবে, এটাই তার অলিভারের লেটেস্ট ষড়যন্ত্র। এবং এইটা মানে বলার পরে সে অরল্যান্ডো ওয়াজ রিকোয়েস্টেড বাই অ্যাডাম টু এসকেপ ফ্রম দ্যাট ভেরি প্লেস, টু এসকেপ দ্যাট ভেরি ডেঞ্জার বাই instant flight. That means Adam's advice was that Oliver should leave the place, and in order to help in escaping, Adam wanted to help Orlando with his savings. There was some money, there was some gold with him, which he saved for his old age, for that time when he would not be able to do any work. And in spite of offering all his savings, Adam wanted to be his servant also. নিজের টাকা, সঞ্চিত টাকা অরল্যান্ডোকে দিয়ে বলছে আমি তোমার চাকর হব। এরকম চাকর পাওয়াও একটা বিশাল ব্যাপার। যে দো আই অ্যাম ওল্ড, আই অ্যাম এবল টু সার্ভ ইউ। O good old man, said Orlando, how well appears in you the constant service of the old world. You are not for the fashion of these times. You will go along together, and before your youthful wages are spent, I shall light upon some means for both our maintenance. With the help of old Adam, Orlando was very much pleased, and he wanted to keep old Adam as his servant, and he promised not to spend his money or gold lightly for any normal living. Together then this faithful servant and his loved master set out. Orlando and Adam travelled on, uncertain what course to pursue, till they came to the forest of Arden, and there they found themselves in the same distress for want of food that Ganymede and Helena had been. They wandered on, seeking some human habitation, till they were almost spent with hunger and fatigue. Orlando and Adam approached the forest, started their journey for the forest of Arden, and at last they appeared, but they reached the forest of Arden, and like Helena and Ganymede, they also suffered from the pains of hunger, and they were very much tired of hunger and fatigue. Adam at last said, "Oh my dear master, I die for want of food. I can go no further." He then laid himself down, thinking to make that place his grave, and bade his dear master farewell.
Adam was so tired that he so tired of hunger that he could not go no further. He was ready to die because of lack of food, and he bade farewell to his master. এত ক্লান্ত ক্ষুধার্ত যে সে আর হাঁটতে পারলো না, সে বলছে আমার এখানে মরণ হবে। Orlando, seeing him in this weak state, took his old servant up in his arms and carried him under the shelter of some pleasant trees. And he said to him, cheerily, old Adam, rest your weary limbs here a while, and do not talk of dying. Orlando saw Adam in such a state, dying state, and he took him on his shoulder. He carried him, and at last Orlando placed Adam under the pleasant trees and told him to wait for some time, and he ventured to do something for him. Orlando then searched about to find some food, and he happened to arrive at that part of the forest where the Duke was, and he and his friends were just going to eat their dinner, this royal Duke being seated on the grass under no other canopy than the shady covert of some large trees. This was also chance and coincidence. অরল্যান্ডো অ্যাডামকে গাছের তলায় রেখে বেরোলো কোথায় খাবার টাবার পাওয়া যায় কিনা, এবং প্রকৃতির এমনই সিস্টেম যে অরল্যান্ডো খাবার খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় পৌঁছলো জঙ্গলে, যেখানে দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ডস লিভড অ্যান্ড দে ওয়্যার অ্যাবাউট টু টেক দেয়ার ডিনার। এবং তারা সব মাটিতে ঘাসের উপর বসে সব খাওয়া দাওয়া করছে, কোনো ক্যানোপি ইত্যাদি নেই। অরল্যান্ডো, whom hunger had made desperate, drew his sword, intending to take their meat by force, and said, forbear and eat no more. I must have your food. Orlando, who was mad with hunger, drew his sword and demanded food from the Duke and his companions. I must have your food. The Duke asked him if distress had made him so bold, or if he were a rude despiser of good manners. তখন ডিউক তাই, আরে তুমি তোমার কি মানে দুর্দশা তোমাকে এরকম সাহসী করেছে, অথবা তুমি কি গুড ম্যানারকে ডিসপাইজ করো, সেই জন্য কি এসে আতিথ্যতা গ্রহণ করার জন্য তুমি অস্ত্র বার করেছো? অন দিস অরল্যান্ডো সেড হি ওয়াজ ডাইং উইথ হাঙ্গার, then the Duke told him he was welcome to sit down and eat with him. যে খাওয়ার জন্য সে খেতে চায়, এইটা সে কী করলো, মানে এইটা সে ডিউক বুঝতে পেরেছে, এবং সেজন্য বলছে আরে তুমি বসো খাও, খিদে পেয়েছে খাও, তা অস্ত্র বার করার কী আছে? অরল্যান্ডো, হিয়ারিং হিম স্পিক সো জেন্টলি, পুট হিজ সোর্ড অ্যান্ড ব্লাস্ট উইথ সেম অ্যাট দ্য রুড ম্যানার ইন হুইচ হি হ্যাড ডিমান্ডেড দেয়ার ফুড। এইভাবে আমরা দেখলাম কেমন কোর্ডিয়াল গল্পে বা নাটকে শেক্সপিয়ার দেখিয়েছেন যে একজন চাকর কিভাবে তার প্রভু পুত্রের জীবন রক্ষার জন্য শুধু তার নিজের সঞ্চয় দেয়নি, তাকে সেবার জন্য ও চাকররূপে কাজ করার জন্য অনুরোধ করেছে। সত্যি গ্রেট সাহিত্য এই জন্যই হয়, শেক্সপিয়ার সেই জন্য সবচেয়ে বিখ্যাত নাট্যকার এবং সাহিত্যিকও বটে। আমরা আজকের পাঠ এখানেই শেষ করলাম।